শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। যুক্তরাষ্ট্রকে নতুন করে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাবে লাভবান হবে বাংলাদেশ, এমনটাই মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা বলেছেন, মার্কিন সরকারের শুল্ক আরোপের সিদ্ধান্ত দুই দেশের জন্যই ইতিবাচক। দুই উপদেষ্টাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। বাংলাদেশি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপে তৈরি হয়েছে উদ্বেগ। তবে সরকারের নীতি নির্ধারকদের অনেকেই একে সুযোগ হিসেবেও দেখছেন। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের 100 পণ্যে নতুন করে শুল্ক সুবিধা দেয়া নিয়ে কাজ করছে সরকার। বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি এবং নির্ণয় করার চেষ্টা করছি কি কি ভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, প্রধান প্রতিযোগী দেশগুলোর ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। আমরা রেসপন্ড করেছি পজিটিভলি, আমরা এক্সপেক্ট করি আমরা কোপারেট করব, তারাও কোপারেট করবে। সো এটা উইন উইন সিচুয়েশন। একদিকে ওনারা একটা করে ফেললো, আমরা জাস্ট ভজন করা তা না, আমাদের সেটা আমরা তুলে ধরে দিতে। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। এটা পজিটিভ হিসেবে, পজিটিভ মানে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। দুই উপদেষ্টা আশা করেন, সরকারের নানা পদক্ষেপে মার্কিন শুল্ক নিয়ে অর্থনীতি সংকটে পড়বে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত কর্মসূচির পর কিছু জায়গায় লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আশ্বাস দেন, ভবিষ্যতে এমন ঘটনা রোধে সরকার আরও সতর্ক থাকবে। সচিবালয়ে পহেলা বৈশাখের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এমনটা জানান তিনি। বলেন, পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ঢাকা সহ সারা দেশে পহেলা বৈশাখ আনন্দের সাথে উদযাপিত হবে। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম থাকছে কিনা তা নির্ধারণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানান, মঙ্গল শোভাযাত্রার নাম অপরিবর্তিত রাখা বা পরিবর্তন করা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মানুষকে আপনারা আশ্বস্ত করবেন, এখানে কোনো নিরাপত্তা কোনো বিঘ্নিত হতে যেন না পারে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা যদি সব ডিটেইল আপনারা দেখেন বলে দিই, এইটা যদি আবার ধরে অন্যান্যের কানে তারা আবার ওইটা এগেইনস্টে লিখে দেবে। রিগার্ডিং নাম, যে শোভাযাত্রার নাম কি থাকছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন। তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে 10 তারিখে, ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তিনি। বলেন, তিস্তা প্রকল্পে ভারত অথবা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সাথেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত। এদিকে মিয়ানমারের পরিস্থিতি বিবেচনায় এখনই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। চীন সফর ও বিমস্টেক সম্মেলনের পর পররাষ্ট্র উপদেষ্টার গণমাধ্যমে ব্রিফিং। দুপুরে মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন কথা বলেন চীন সফর ও বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ ভারত বৈঠক নিয়ে। প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সম্পর্ক হয় দেশ ও জনগণের সাথে, ব্যক্তি বা দলের সাথে নয়। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার। জনাব মোদী এটা স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। এটা উনি স্পষ্ট করেছেন। আমি এটাকে একটা পজিটিভ ইন্ডিকেশন হিসেবেই দেখতে চাই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। ভারত বা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সাথেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত। আমরা ওপেন আছি, ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখবো যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। তৌহিদ হোসেন বলেন, রাখাইনে যে পরিস্থিতি তাতে এখনই রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো সম্ভব নয়। তো এই তালিকা অ্যাপ্রুভ করা মানে কিন্তু কালকে তারা চলে যেতে পারবে, কারণ সেটা হলো গ্রাউন্ড রিয়েলিটিজের উপর নির্ভর করবে।
আপনার বাস্তব যে অবস্থা রাখাইন স্টেটে, আমরা সেটা জানি সবাই, এটা নিয়ে আমরা এখন ডিটেলস না বললাম। এই অবস্থায় তাদের কিন্তু রিপ্যাট্রিয়েশন করা সম্ভব না। আমরা এখন সব পক্ষের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় সহ যেটা ইনসিস্ট করছি সেটা হলো যে বর্ডারের ওই পাশে কনজেনিয়াল পরিবেশ সৃষ্টি করা হোক, যাতে করে এই মানুষগুলো অধিকার এবং নিরাপত্তা, এই দুটো বিষয়, অধিকার এবং নিরাপত্তা সহ যেন তারা ফেরত যেতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি মাসেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা হবে। ধন্যবাদ আপনাদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। গাজা ও রাফায় ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে দেশে চলমান উত্তাল বিক্ষোভে যোগ দিল ছাত্রদলও। সারা দেশে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিক্ষোভ থেকে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানায় ছাত্রদল নেতারা। জনতার সাথে দাবি তোলেন ইসরায়েলি পণ্য বয়কটেরও। বিক্ষোভে যোগ দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ জানান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহত্তর কর্মসূচি দেবে বিএনপি। নিন্দা জানান প্রতিবাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাটের। ছাত্রদল আয়োজিত এই বিক্ষোভ সেই নৃশংসতার বিরুদ্ধে, যেখানে জীবন কেড়ে নেওয়া হচ্ছে ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে, যেখানে শিশু, কিশোর, নারী, যুবক কিংবা প্রবীণ কারোরই রেহাই মিলছে না ইসরায়েলি বর্বরতা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর বিক্ষোভ সমাবেশে যোগ দেন রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। স্লোগানে ফেস্টুনে গণহত্যার জন্য দায়ী নেতানিয়াহুর বিচারের দাবি তোলেন। ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে যেভাবে দাঁড়ানো যায়, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেভাবে দাঁড়াবে। মুসলিম দেশগুলোর সাথে যোগাযোগ করে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিরোধ গড়ে তোলা। ইসরায়েলকে অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক একটি সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে স্বাধীন ফিলিস্তিনকে একটি স্বাধীনতা দিতে হবে। ফিলিস্তিনিদের জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়া তাগিদ দেন নেতারা। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা চাবো সমস্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। যদি ঐক্যবদ্ধ হয়, আমরা জানি মুসলমানদের সামনে কোনো শক্তি নাই দাঁড়াতে পারবে। বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। বিক্ষোভে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। প্রশ্ন তোলেন, ফিলিস্তিনিদের রক্ষায় কি করছে জাতিসংঘ? যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। প্রতিবাদের নামে সিলেট, খুলনা সহ কয়েকটি জেলায় লুটপাটের ঘটনার নিন্দা জানিয়ে এটিকে সরকারের ব্যর্থতা আখ্যা দেন বিএনপির এই নেতা। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়। আগামী শুক্রবার বা জুমা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মুসল্লিদের সাথে বিক্ষোভে অংশ নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, সুপারমার্কেট মোড়, নগর ভবন প্রদক্ষিণ শেষে টাউন হলের সামনে সমাবেশ করে। বক্তারা বিশ্বের সব মুসলিমকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানান। ইসরায়েলি বর্বরতা ও হামলার প্রতিবাদে যশোরের দড়াটানা মোড়ে বিক্ষোভ করে ছাত্রদল। এ সময় নেতাকর্মীদের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। টাঙ্গাইলে শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যারা আন্দোলনের নামে ভাঙচুর, লুটপাট করছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা আওয়ামী লীগের দোসর বলে উল্লেখ করেন তিনি। পঞ্চগড়ে জেলা ছাত্রদল ও মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেরেবাংলা পার্ক চৌরঙ্গি মোড়ে মিছিলটি শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা গাজায় চলমান নৃশংসতার তীব্র প্রতিবাদ জানান।
পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রদলের প্রতিবাদ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ চত্বরে গিয়ে শেষ হয় মিছিল। সমাবেশে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানানো হয়। এর আগে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে মানববন্ধন করে ছাত্রদলের নেতাকর্মীরা। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। গেল 24 ঘণ্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও 60 ফিলিস্তিনির। মঙ্গলবার গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান আরও 5 জন। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে উপত্যকায় চলছেই নির্বিচার বোমাবর্ষণ। দেইর আল বালা, খান ইউনিস সহ বিভিন্ন স্থানে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে আইডিএফ। প্রাণ হারিয়েছে কমপক্ষে 12 ফিলিস্তিনি। গাজার বিভিন্ন স্থানে নতুন করে ফাইটার জেট সহ মোতায়েন করা হয়েছে ভারী যুদ্ধযান। গেল মাসে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 4 লাখ ফিলিস্তিনি। 1.5 বছর ধরে চলমান আগ্রাসনে উপত্যকায় মৃত্যু হয়েছে 1.5 লাখের বেশি মানুষের। আবারও গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের উচ্ছেদের মনোবাসনা ব্যক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বিস্তারিত পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে মুক্ত অঞ্চল তৈরি করে আবাসন ব্যবসা করতে চান তিনি, আর সেজন্য অন্যান্য দেশে সরিয়ে নিতে হবে গাজাবাসীকে। এমন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে ট্রাম্পকে ইসরায়েল ও ইহুদিদের অসাধারণ বন্ধু আখ্যা দেন নেতানিয়াহু। সারা বিশ্ব যখন গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল, তখন ওয়াশিংটন সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন তিনি। গাজা, ইরান, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে হয় আলোচনা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে আবারও পুনর্গঠনের নামে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে আবাসন ব্যবসার কথা বলে আরও একবার উস্কে দিলেন সমালোচনা। আমি মনে করি এটি আবাসন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। যুক্তরাষ্ট্রের মতো একটি শান্তি বাহিনী গাজার নিয়ন্ত্রণ এবং মালিকানা নিলে ভালোই হবে। ফিলিস্তিনিদের বিভিন্ন দেশে সরিয়ে নিলে একটি মুক্ত অঞ্চল পাওয়া যাবে। প্রচুর দেশ রয়েছে যারা আগ্রহী, সেখানে প্রতিদিন মানুষ হত্যা করা হবে না। যথারীতি মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রতি সমর্থন জানান বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা সংস্কারের দোহাই দিয়ে বাসিন্দাদের উচ্ছেদের পক্ষে সাফাই গাইলেন তিনিও। আমরা গাজাবাসীকে অবরুদ্ধ করে রাখিনি, তারা যেতে চাইলে কয়েকটি দেশ তাদের গ্রহণে আগ্রহী। এটি সঠিক হবে, কেননা গাজা পুনর্নির্মাণে অনেক সময় লাগবে, আর এ সময়ে তারা বিকল্প বেছে নিতে পারে। গাজার অন্তত 21 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে নেওয়ার মার্কিন পরিকল্পনাকে কয়েক সপ্তাহ আগেই প্রত্যাখ্যান করেছিল আরব লীগ সহ মুসলিম দেশগুলো। অনিক রহমান, যমুনা নিউজ। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নাসার সঙ্গে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন বিষয়ে চুক্তি সই করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে, এতে করে বাংলাদেশে মহাকাশ গবেষণার দ্বার উন্মোচিত হলো। এখন থেকে নাসার সাথে তথ্য বিনিময় করা যাবে। নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন হচ্ছে বিজ্ঞান, শিক্ষা ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ অনুসন্ধান করা, যেখানে যুদ্ধ বা সামরিক কাজের সুযোগ থাকে না। এখন দেশি বিদেশি উদ্যোক্তাদের সাথে চলছে বিশ্বব্যাংক প্রতিনিধিদের মত বিনিময়। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 40টি দেশের শীর্ষস্থানীয় 6 শতাধিক বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিয়েছেন। নারায়ণগঞ্জের 2500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন কয়েকটি দেশের 36 জন বিনিয়োগকারী। অনুকূল পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো নিয়ে খোঁজ খবর নেন তারা। এ সময় সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগ বান্ধব বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে নারায়ণগঞ্জের 2500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন চীন, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীরা। 36 জন বিনিয়োগকারীর মধ্যে ছিলেন লগ্নি করতে আগ্রহী প্রবাসী বাংলাদেশীও। সেখানে তাদের স্বাগত জানায় বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন কর্তৃপক্ষ। বিনিয়োগকারীদের সামনে বিএসইজেড কর্তৃপক্ষ দেশের বর্তমান অবস্থা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। পরে সেখানে সুইডিশ কোম্পানি নিলর্ন 10,000 স্কয়ার ফিটের প্লট নিতে একটি চুক্তি সই করে। বিনিয়োগের সামগ্রিক অবস্থার খোঁজ খবর নেন তারা। বিভিন্ন ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে এবং আপনার জন্য সকল সুবিধা তৈরি করা হবে। We have invested almost $78 million in the first phase. And we have started the manufacturing, and we are the first one to start manufacturing the visas. And we plan to grow, and we plan to invest further. The other company
can develop the global level factory, and also this factory can accelerate the development of Bangladesh. This is our target, and actually this is Bangladesh government target. গভর্নমেন্ট বেজা এবং বিএসসি যে ফ্যাসিলিটিসগুলো যে ইনসেন্টিভসগুলো আমাদেরকে দেবেন বলে তারা কমিটমেন্ট করেছেন এটা যেন কন্টিনিউ করেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নতুন পলিসি হাতে নিয়েছে সরকার। বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়বে বলে আশাবাদী তিনি। এর আগে 8টা কোম্পানির সাথে এখানে এই ফ্যাক্টরি স্থাপনের জন্য চুক্তি হয়েছিল। আজকে আরেকটা হয়েছে, আরও 4টা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার 20টা কোম্পানির মতো। এখানে 1000 একর জমি নিয়ে এটা করা হয়েছে। এর মধ্যে 600 একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে, আরও 400 একর কাজ চলছে। একজন বিনিয়োগকারী এখানে বাংলাদেশে এসে বিনিয়োগ করলে তিনি যাতে তার বিনিয়োগের সুফলটা ঘরে নিতে পারেন, পাশাপাশি বাংলাদেশে যাতে উপকৃত হতে পারে এই জন্য প্রয়োজনীয় যা যা সাপোর্ট সেগুলো নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। এই অর্থনৈতিক অঞ্চল পুরোদমে চালু হলে অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে ধারণা কর্তৃপক্ষের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেক চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবারের সম্মেলনের সবচেয়ে বড় অর্জন। বিমস্টেক সফর শেষে তার বিস্তারিত নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। তিনি জানান, আগামী 2 বছরের জন্য বিমস্টেকের সদর দফতর হবে ঢাকা। মোদির সঙ্গে বৈঠক নিয়ে বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলেছেন, ভারতের সাথে দুদেশের সম্পর্ক কোনো দল বা ব্যক্তির নয়। তিনি আরও বলেন, গঙ্গা পানি বন্টনের চুক্তি আগামী বছর শেষ হচ্ছে। এ বিষয়ে আলোচনা করা হবে ভারতের সাথে। খলিলুর রহমান বলেন, তিস্তা অববাহিকার বিষয়ে সব পক্ষের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। একই সাথে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া নিয়ে আরাকান আর্মির সাথে আলোচনার কথা জানান খলিলুর রহমান। তিনি বলেন, প্রথম পর্যায়ে 1,80,000 রোহিঙ্গা ফিরিয়ে নেয়ার পরে মিয়ানমারে 5,50,000 রোহিঙ্গাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কনফিউশন আছে, সেটা দূরীকরণের জন্য আমরা দুপক্ষে আলোচনা চালিয়ে যাব। একই সাথে তারা আমাদের বলেছেন যে বাকি 5,50,000 রোহিঙ্গা এই রিভিউটা তারা অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করবেন। সিএনজিতে প্রতিপক্ষের লাঠির আঘাত ঘিরে তুলকালাম ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত 20টি বাড়িঘর। এদিকে প্রায় 15টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরেও। গতকাল বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের জেরে আজ ঘটেছে এমন সহিংসতা। প্রতিপক্ষের সিএনজিতে কেন করা হলো লাঠি দিয়ে আঘাত, এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত। এরপর রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেরোকান্দা গ্রাম। স্থানীয়রা জানায়, এলাকার চাঁদের সাথে বারেকের দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ। সোমবার চাঁদের পক্ষের একজনের সিএনজিতে লাঠি দিয়ে আঘাতের অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। রাতেই এক দফা সংঘাত হয়, পুলিশ গিয়ে মিটিয়েও দেয়। তবুও মঙ্গলবার সকাল থেকে আবারও মারামারিতে জড়ায় দুপক্ষ। দুইটা আইসি আসার পরে তাদেরকে দেখলাম যে ভয়াবহতা, মানে সামনে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই। আমার দুইটা গোষ্ঠীর সাথে আরো 2-3টা গোষ্ঠী, যেমন সর্দার বাড়ি, হাজির বাড়ি, মঙ্গলের বাড়ি, এরা আবার এদের সাথে যোগ হয়ে সেটা ঘটনাটাকে আরো ব্যাপক হারে নিয়ে নিচ্ছে। সংঘর্ষ চলাকালে অন্তত 20টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আহত অন্তত 15 জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 4 জন লোক আটক আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর মারামারির বিষয় অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজনের প্রাণহানির জেরে এমন সহিংসতা লক্ষ্মীপুরে। রায়পুরের চরবংশী এলাকায় পোড়ানো হয়েছে অন্তত 15টি বসতবাড়ি, চালানো হয়েছে লুটপাটও। প্রত্যক্ষদর্শীরা জানান, চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজের সাথে উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজীর বিরোধ চলছিল। সোমবার দুপক্ষের সংঘর্ষে শামীমের এক সমর্থক মারা যায়। এরই জেরে দেখা দেয় উত্তেজনা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এমন সহিংসতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকালকের ঘটনার জের ধরে একটা পক্ষ শামীম গাজীর গ্রুপ, ওখানে স্থানীয় এবাদুল্লাহ গাজী এবং
অ্যাডভোকেট রুহুল আমিন, এই দুইজনের বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ। ঘটনাস্থলে সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ গেছে, পুলিশের উপস্থিতি টের পাইয়ে তারা আগেই পালিয়ে গেছে। এলাকায় নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার আছে নিরাপত্তা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতরাতে উত্তরার নিজ বাসা থেকে গ্রেফতারের পর দুপুরে আদালতে হাজির করা হয় তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর থাকার সময় ৭১-এর যুদ্ধাপরাধ বিচারকার্যে বিতর্কিত ভূমিকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ব্যারিস্টার তুরিন আফরোজ পেশায় আইনজীবী, শিক্ষক, তবে তার পেশাগত ও ব্যক্তি জীবন জুড়ে রয়েছে নানা বিতর্ক। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এরপর আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে নিজেই নিজেকে ডিফেন্ড করেন তুরিন আফরোজ, বলেন ঘটনার আগে পরে তিনি অসুস্থ ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় তিনি নিজেও বঞ্চিত বলে আদালতকে জানান। অন্যদিকে আদালতে রাষ্ট্রপক্ষ দাবি করে জুলাই আন্দোলনে হামলার পরিকল্পনাকারীদের মধ্যে তুরিন আফরোজও ছিলেন। দুপক্ষকে শুনে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই আইনজীবীদের কারণে আমাদের আইনজীবীদের মান সম্মানের প্রশ্নই দাঁড়িয়েছে। তবে জনগণ এবং দেশবাসী জানছে যে ফ্যাসিস্টের পক্ষে যে কাজ করেছে, 15 বছর মানুষের উপর জুলুম করেছে, সে আইনজীবী হোক, সাংবাদিক হোক, শিক্ষক হোক, রাজনীতিবিদ হোক, যে কোনো পেশার হোক, তাকে অবশ্যই অপরাধের শাস্তি ভোগ করতে হবে। গ্রেপ্তারের সময় তুরিনের বাসা থেকে 5 আগস্ট পরবর্তী সরকার বিরোধী নথি পাওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের আরেকটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। ৭১-এর যুদ্ধাপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় জামায়াতের প্রয়াত আমির গোলাম আজম ও বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা পরিচালনায় বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2017 সালে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ওয়াহিদুল হকের যুদ্ধাপরাধের বিচার পরিচালনা করতে গিয়ে তার সঙ্গে গোপন আতাতের অভিযোগে ট্রাইব্যুনাল থেকে বাধ্যতামূলক অপসারণ করা হয় ব্যারিস্টার তুরিন আফরোজকে। মাকে জামায়াতের রুকন বানিয়ে 2018 সালে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি দখলের অভিযোগও রয়েছে তুরিনের বিরুদ্ধে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। সবশেষ উইন্ডিজ সিরিজের দলের না থাকায় মুশফিকুর রহিমও ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দলে। আর পিএসএল খেলার কারণে দলে নেই লিটন দাস, বাদ পড়েছেন শাহাদাত হোসেন, হাসান মুরাদ ও শরীফুল ইসলাম। উইকেট রক্ষক ব্যাটার হিসেবে আছেন জাকের আলী ও মাহিদুল অঙ্কন। সহকারী অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। শান্ত মুশফিকের পাশাপাশি টপ অর্ডারে মাহমুদুল হাসান, সাদমান, জাকির ও মুমিনুলেই আস্থা রেখেছেন নির্বাচকরা। পেস অ্যাটাকে তানজিম খালেদের সঙ্গে দেখা যাবে নাহিদ রানা ও হাসান মাহমুদকে, স্পিনে মিরাজ তাইজুলের সঙ্গী নাইম হাসান। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রীর বিরুদ্ধে 102 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। জানান সাবেক শিল্পমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে এসব অর্থ উপার্জন করেছেন। এছাড়াও নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে 13টি ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য পেয়েছে দুদক। তার স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে স্বামীর প্রভাব খাটিয়ে অবৈধ উপার্জনের অভিযোগ এনেছে দুদক। দুদক মহাপরিচালক আরও জানান, অ্যাননটেক্স গ্রুপের মালিকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অ্যাননটেক্স গ্রুপভুক্ত 22টি প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের অর্থ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতি ও মানি লন্ডারিং এর মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক শিল্পমন্ত্রী সংসদ সদস্য এবং মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 7,94,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন পূর্বক বুক দখলে রেখে এবং নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত 13টি ব্যাংক হিসাবে 102 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।
ভাষাঞ্চলের মালিকানা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রতিবাদ সভা ও অবস্থান ধর্মঘট পালন করেছে হাতিয়া ভাষাঞ্চল রক্ষা সংগ্রাম পরিষদ। বিক্ষুব্ধরা বলেন, ভাষাঞ্চল একটি মীমাংসিত বিষয়, এটিকে সন্দ্বীপের সাথে যুক্ত করে আঞ্চলিক দাঙ্গা লাগানোর উস্কানি দেওয়া হচ্ছে। সন্দ্বীপের বাসিন্দা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান হস্তক্ষেপ করছেন বলেও অভিযোগ করা হয়। তারা জানান, নোয়াখালী থেকে সন্দ্বীপ আলাদা হয় 1954 সালে। এরপর সাগরে জেগে ওঠা নতুন এসব চর নোয়াখালী জেলার সাথে রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হিসেবে ভাষাঞ্চলকে হাতিয়া উপজেলার প্রশাসনিক এলাকার মধ্যে রেখে রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সরকারের এই গেজেট উপেক্ষা করে ভাষাঞ্চলকে সন্দ্বীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টার বিরুদ্ধে ভাষাঞ্চল রক্ষা আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। আপনাকে কি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দিচ্ছে এই আঞ্চলিক বৈষম্য সৃষ্টি করার জন্য? এবং হাতিয়ার জনগণ আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি একই ধরনের, আমরা ভাই ভাই হয়ে চলছি। আমাদের এই ভাই ভাইয়ে এই সংঘাত, এই বিদ্বেষ, এই বৈষম্য কে সৃষ্টি করেছে? জনগণকে সংযুক্ত করার জন্য আমরা আরো রাস্তাকে রিভাইজ করেছি, আমরা ব্যাপকতা অর্জন করার জন্য। সেক্ষেত্রে হাতিয়া ভাষাঞ্চল ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। ৬২-৮১ ম্যাপ থেকে শুরু করে ৮৪ সকল ম্যাপে গুগলে ভাষাঞ্চলের যে অবস্থান, সেই সীমানা কখনো সন্দ্বীপের সীমানা ছিল না। জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন বাড়বে ও সেই ইলিশ বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রার আয় করা যাবে। বরিশালে জাটকার সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। প্রতিপাদ্যে বেলস পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করে মৎস্য বিভাগ। দুপুরে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এখন জাটকা ধরা বন্ধ হলে এগুলো ইলিশে পরিণত হবে আর ইলিশের উৎপাদন বাড়বে। জাটকা ধরা বন্ধ করতে অবৈধ জাল তৈরি বন্ধ করতে হবে। এ সময় জাল তৈরি বন্ধে অভিযান পরিচালনার কথা বলেন তিনি। এছাড়াও জেলেদের প্রত্যাশা পূরণে মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক করার পরিকল্পনার কথা জানান এই উপদেষ্টা। অনুষ্ঠান শেষে একটি নৌ র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপদেষ্টা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে নিষেধাজ্ঞা আছে সেটা যদি ঠিকমতো পালন করি, তাহলে প্রশাসনের দিক থেকে যদি একটা মূল্যায়ন করা হয় যে কোন জেলা সবচেয়ে বেশি ভালো করেছে, তাহলে তার একটা স্বীকৃতি আমরা দিতে চাই। প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে। সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়। We are also committed to the nation that we will definitely start somewhere in the next upcoming election. But I believe that probably we cannot go for wholesale implementation of this scheme. Whatever option we follow, it will not be probably advisable to go in the full-scale implementation of the whole process. বিসিএস পরীক্ষায় দীর্ঘসূত্রতা নিরসন করে দ্রুত কাজ করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। দুপুরে এক ব্রিফিংয়ে একথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম। তিনি বলেন, বর্তমানে ৪৪তম থেকে ৪৭তম বিসিএস পরীক্ষার কার্যক্রম একসাথে চালিয়ে নিতে কিছুটা সময় লাগছে। আগামী ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল দেয়া হবে বলেও জানান পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, এখন একসাথে 4টি বিসিএস এর কার্যক্রম চলমান রয়েছে। এ সময় পিএসসির সদস্য অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস জানান, প্রতি বছর অন্তত একটি বিসিএস সম্পন্ন করতে কাজ করছে কমিশন। যুগোপযোগী সিলেবাস প্রণয়নের ব্যাপারে আশাবাদের কথা জানান তিনি। 4টা বিসিএস একসাথে চলছে আমাদের, এবং এই জায়গাটা, এই যে জটটা আছে বারবার বলছি, কিন্তু এটার সাথে এটাও বলতে চাই আমরা ধীরে কিন্তু জটগুলা
আমার দ্রুত নিরসন করছি আলহামদুলিল্লাহ। আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব সেটা হচ্ছে বিসিএস এর 3.5 বছরটাকে কমিয়ে 1 বছর করা। 1 বছর করতে হলে বর্তমান যে অবস্থা আছে, যে সিস্টেমে পরীক্ষা নেওয়া হয়, আমরা যদি চেষ্টাও করি এটা সম্ভব কতটা হবে এটা নিয়ে আমি সন্দিহান। সো আমাদেরকে উদ্ভাবনী মূলক ব্যবস্থায় যেতেই হবে আলটিমেটলি। বরগুনার আমতলী উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা জালালউদ্দিন ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তার অনুসারীরা। সকালে আমতলী পৌরসভার বিভিন্ন সড়কে প্রায় 10,000 নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। ঢাকা কুয়াকাটা মহাসড়কে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। নেতারা বলেন, বিএনপির দুঃসময়ে পাশে ছিলেন জালালউদ্দিন ফকির, তাই তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী রওনাকুল ইসলাম টিপুর আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেওয়া হয়। এরপর মিছিল শেষে কর্মী সভা করে আমতলী উপজেলা বিএনপি। গত বছরের 3 জানুয়ারি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালালউদ্দিন ফকিরের বিরুদ্ধে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। ভিসার সুপারিশ ও কাজের অনুমোদন থাকার পরেও ঢাকাস্থ ইতালি দূতাবাস ভিসা দিচ্ছে না। এই জটিলতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সকালে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে মানববন্ধন করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে তারা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান করে। তাদের অভিযোগ, ইতালি সরকারের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে ভিসা জটিলতার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশিদের। ওয়ার্ক পারমিট ও ভিসা সুপারিশ সংগ্রহ করে আবেদন করলেও প্রায় 2.5 বছরেও ভিসা পাচ্ছে না ভুক্তভোগীরা। অনেকদিন ধরে পাসপোর্ট আটকে রেখে দূতাবাস ভিসা বাতিল করছে বলেও অভিযোগ আবেদনকারীদের। এই সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। আজকে 1.5 বছর ধরে আবেদন করে এখন নিঃস্ব হয়ে রাস্তায় এসে দাঁড়াইছি। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈদেশিক মন্ত্রণালয়, আমরা সব জায়গায় গেছি, কিন্তু কোনো জায়গা থেকে আমাদের সমাধান দিতে পারছে না। এই সমস্ত দালালরা এম্বাসির ভিতরে এই কুচক্র করতেছে এবং টাকার বিনিময়ে এই যে আমাদের ডিলে করতেছে, তাদের আমরা দৃষ্টান্ত বিচার চাই। দিচ্ছে না আমাদের সাথে, আরো মনে করেন আরো 2 বছর 3 বছর যাবত ঝুলে আছে, তাদেরও কোনো সমাধান দিচ্ছে না। আমরা আমাদের সমাধান চাই, অরিজিনাল কাগজ আমাদের হলে আমাদের ভিসা চাই। দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 24 বছরের পদার্পণ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করে ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ এনামুল্লাহ। পরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণের র্যালি হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে কেক কাটার পর আলোচনা সভা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর বিভিন্ন স্মৃতিচারণ করেন বক্তারা। সার্বিক কাঠামো গঠনে অবদান রাখায় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ডক্টর মোশাররফ হোসেন মিয়ার স্মৃতিচারণ করা হয়। বক্তব্য রাখেন ভিসি, প্রভিসি সহ সিনিয়র শিক্ষকরা। এর আগে মজলুম জননেতা হাজী দানেশ ও খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করা হয়। ফিলিপাইনের কানলাউন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। লাভা উদ্গীরণের একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি ও সিসমোলজি। মঙ্গলবার স্থানীয় সময়ে ভোরে অন্তত 4 কিলোমিটার উঁচুতে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী। সোশ্যাল হ্যান্ডেল এক্সে প্রকাশিত ফুটেজে দেখা যায় আগ্নেয়গিরিটির দক্ষিণ ঢালে দ্রুত বেগে নেমে আসছে গ্যাস ও লাভা। দর্শক, এই ছিল আজকে সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।